এখন ঘড়িতে বাজতেছে ৩টা বেজে ২১ মিনিট। তো বন্ধুরা সবাই কি ভাবছো? এখন কি বিকেল না দুপুর না রাত? আচ্ছা আমি বলে দিচ্ছি, এখন হচ্ছে রাত ৩টা বেজে ২১ মিনিট। নিশ্চয়ই এও ভাবছো যে এত রাত থেকে কেন আমি ভিডিওটা শুরু করেছি। এর কিন্তু একটা অনেক বড় কারণ আছে। আমি দুপুরবেলা খেয়েছিলাম স্ট্রং করে একটা চা, আর রাত্রে মানে কয়টা বাজে তখন ৮টা কি ৮:৩০ হবে, তখন স্ট্রং করে একটা কফি খেয়েছিলাম। তো এই ২ মিলে এখন যা বুঝতেছি আমার ঘুমের একদম মকটেল বানিয়ে দিছে। কিছুতেই রাতে ঘুম আসতেছে না, শুয়েছিলাম, বসেছিলাম, টিভি দেখতেছিলাম। মোট কথা কিছুতেই ঘুম আসছে না। আর এর মধ্যে দেখলাম রাত ১টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একটুখানি আমি বৃষ্টি দেখতেছি, আবার বসে আছি। তো হঠাৎ করে মনে হলো আমি তো ভিডিওটা এখন থেকে শুরু করতে পারি। তোমাদের একটু দেখাতে পারি যে রাত্রে আর কি বৃষ্টি হয়েছে। তো এখন ভোর ৪টা বাজে, ভাবলাম যে বসে থেকে লাভ নেই, আর ঘুমও যখন আসছে না তাহলে নামাজটা পড়ে নিই। এই যে দেখো একটা ফোঁটা কিন্তু এখন বৃষ্টি নেই। কে বলবে যে এতক্ষণ ধরে রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত বৃষ্টি পড়েছে। তো আমি ফজরের নামাজটা পড়ে নিলাম, এখন আজান দেয়নি, আবালুক তো আমি নামাজটা আদায় করে নিলাম। তো নামাজ পড়া শেষ, একটুখানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর লাইট অফ করে এখন শুয়ে পড়বো। ঘুম যদি নাও আসে চোখ অফ করে থাকবো, নিশ্চয়ই এর মধ্যে ঘুম চলে আসবে। তো বন্ধুরা এই তো ঘুম থেকে উঠে গিয়েছি, এখন হচ্ছে ভোর 6:30। আমি কয়েক ঘন্টা ঘুমিয়েছি, 4:15 থেকে 6:30 পর্যন্ত। তো বলো তো কয়েক ঘন্টা ঘুমিয়েছি, তোমরা কমেন্ট করে জানাবা আমি কয়েক ঘন্টা ঘুমিয়েছি। আর বাচ্চাদের টিফিন বানাতে হবে, যেহেতু এখন মেয়েদের স্কুল খুলে গেছে, সব স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর কি খুলে দিয়েছে। তো অনেক দিন পরে আর কি বাচ্চাদের স্কুল খুললো। তো বড় মেয়ের জন্য, এরপর হচ্ছে ছোটো মেয়ের জন্য আমি এখন ব্রেকফাস্টটা তৈরি করবো ওদের টিফিনে দেওয়ার জন্য। অনেক দিন গ্যাপ পড়েছে, অবশ্য আমার ছোটো মেয়ের মাদ্রাসা খুলেই ছিল, ওদের তেমন একটা সচরাচর বন্ধ পড়েনি। যখন অনেক গ্যাঞ্জাম হয়েছিল, একদম ধরাধরি মারামারি কাটাকাটি, সেই পর্যায়ে হয়তো ৩-৪ দিন অফ ছিল। আর আমি ছোটো মেয়েকে জিজ্ঞেস করলাম যে কী টিফিন দিব। আসলে বাচ্চাদের টিফিন দিয়ে প্রতিদিন একটা প্যারায় পড়তে হয়। কখনো নুডলস দিই, কখনো পাউরুটি দিয়ে ব্রেড টোস্ট করে দিই। তো আজকেও চেয়েছিলাম যে পরোটা দিয়ে ডিম পোস্ট করে দিব, কিন্তু আমার ছোটো মেয়ে আমাকে বলে দিচ্ছে যে মামুনি তুমি ডিম পোস্ট করো না, তুমি এইভাবে করো। কীভাবে? আমি বললাম কীভাবে করবো বলো। বলে যে প্রথমে পরোটা ভাজবা, তারপরে পরোটার মধ্যে ডিম দিয়ে দিবা, এরপরে হচ্ছে সস দিয়ে ওটার মধ্যে চিকেন বল দিয়ে তুমি রোল করে দিবা। তা আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে সুন্দর একটা বুদ্ধি দিচ্ছে। অবশ্য এই বুদ্ধিটা শিখছে ওর বড় বোনের কাছ থেকে, মানে আমার বড় মেয়ের কাছ থেকে। আমার বড় মেয়ে কিন্তু প্রায় সময় আর কি বিকেলের নাস্তায় এইভাবে খেয়ে থাকে। তবে ও আর কি ডিম দেয় না, জাস্ট পরোটা ভেজে সস দিয়ে এরপর চিকেন বল বা চিকেন নাগেট এইসব আর কি বানিয়ে রোল বানিয়ে খেয়ে নেয়। দোনো মেয়ের ক্লাসে কিন্তু সকালবেলা, ছোটো মেয়ের তো 7টার মধ্যে বের হয়ে যাওয়া লাগে, মানে 7:45 বাজে বাসা থেকে বের হতে হয়, 7টায় ক্লাস শুরু হয়ে যায়। আর বড় মেয়ের ক্লাস শুরু হয়ে যায় 7:30টার মধ্যে, মানে বাসা থেকে ওর 7:15টার মধ্যে বের হতে হয়। আর কি আমার বাসা থেকে ওদের স্কুলটা খুব কাছে। তো ওই যে 2 মেয়ের জন্য আমি রোল বানালাম। প্রথমেই কিন্তু পরোটার মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। চেয়েছিলাম গাজর কুচি বা শসা কুচি, ক্যাপসিকাম এগুলো দিব। পরে চিন্তা করলাম এগুলো দিলে ওরা খাবেও না, আবার দেখা যায় নষ্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এই কারণে কোনো সবজি বা পেঁয়াজ দিলাম না। তবে আমি ডিমের মধ্যে কাঁচামরিচ দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে পরোটাটা ভেজে নিয়েছি। তো একটা পরোটার মধ্যে টমেটো সস দেয়া গেছে। পরে আবার আরেকটার মধ্যে যখন দিতে গেলাম, আমি বারবার ঝাঁকাচ্ছি, দেখি বের হচ্ছে না। একদম তলানিতে লেগে আছে। আমার মেয়েরা এই টমেটো সস কী পরিমাণ যে খায় যা বলার মতো না। আমি যেমন চায়ের মধ্যে দুধ আর লিকারটা অনেক পরিমাণে খাই, আমার মেয়েরা ঠিক মানে এই টমেটো সসটাকে সেরকম করে খায়। তো ঘরে আবার ছিল থাই চিলি সস ছিল, সেটাই দিয়ে দিলাম। এই সসটা খেতেও কিন্তু ভীষণ মজা। তো একটুখানি বেশি করেই দিলাম। এরপর এখন আমি ভালো মতন স্প্রেড করে দিচ্ছি পরোটার মধ্যে। তো এরপরে এই যে এখন চিকেন বলগুলো দিয়ে রোল করে দিব। একটা মজার কথা কি জানো? আমার ছোট মেয়ে এসে বলতেছে, "মামুনি আমাকে আরেকটা রোল দাও।" তো আমি বলি, "আর রোল কোথায় থেকে দিব? আমি তো বানাইনি।" বলে যে, "অনেক মজা লাগছে।" মানে ওর কাছে ভালো লেগেছে। আর এই যে বড় মেয়ের জন্য আমি পরোটাটা আর কি বানিয়ে রাখলাম ঠিকই, কিন্তু ও আবার স্কুলে যায়নি। যেহেতু আমি এটা সকালবেলায় ভিডিও করেছিলাম আর ভয়েস দিচ্ছি আমি দুপুরের দিকে। তখন আর কি ও তো বাসায় ছিল, এই কারণে আর কি তোমাদের বলে দিলাম। টিফিন আমি রেডি করে দিয়েছিলাম ঠিক এই যে 2 মেয়ের জন্য 2টা বক্স, 2টা ওয়াটার বোতল।
আমি শুধু বড় মেয়ে আর ছোট মেয়ে বলছি। তো ওদের বড়জনের নাম হচ্ছে নূরে সিদ্দিকা নূর, ডাকনাম হচ্ছে নাফি, আর ছোট মেয়ের নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। কিন্তু ওর নিকনেম হচ্ছে তাসনিম, তাসনিম বলেই ডাকি। তো তাসনিম তো মাদ্রাসায় চলে গেছে। এরপর নাফিকে আমি অনেকক্ষণ ডেকেছি, ওর আবার পেটে ব্যথা করছে। তো একটুখানি আমি চেঁচামেচি করলাম যে এতদিন পরে স্কুল খুলছে কিন্তু সে পেটে ব্যথার কথা বলছে। আসলে পেটে ব্যথা করছিল, ও ঘুম থেকে উঠতে পারছিল না। এমন একদিন হয়েছে যে পেট ব্যথা নিয়ে স্কুলে গেছে ঠিকই, কিন্তু আবার রিটার্ন চলে আসতে হয়েছে। তো এই কারণে ও আর কি স্কুলে যায় নাই। আমিও ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেছি ঠিক ৯টায়। কারণ অনেক রাতে ভোরবেলা ঘুমিয়েছিলাম, আবার 6:30টায় উঠে গিয়েছি, ঘুম তেমন একটা হয় নাই। তো ৯টা বাজে ঘুম থেকে উঠেছি। এরপর দোকানে ফোন দিলাম, আমাদের দোকানের কর্মচারীকে বললাম যে নাস্তা পাঠিয়ে দেন। তো ওই যে নাস্তা পাঠিয়ে দিয়েছে। নাস্তায় এনেছি হচ্ছে পরোটা আর হচ্ছে ডাল ভাজি। আর ঘরে কলা ছিল, কলা দিয়ে দিলাম। তাসমিমের বাবাকে ডিম দিলাম না, কারণ ও আবার ডিম পোচ খায় না, ও খায় ডিম ভাজি। ডিম ভাজি করতে আসলে আমার খুবই আলসেমি লাগে, যা বলার মতো না। তো আমার জন্য নিলাম ডিম পোচ আর পরোটা, সাথে তো চা আছে। আর ওই পাশ থেকে কিন্তু ওই যে আমার বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো আমি এখন খেতে বসার আগে ঘরের জানালার পর্দাগুলো টেনে দিচ্ছি। আমার কাছে দিনের আলোটা কিন্তু খুব ভালো লাগে। লাইটের চাইতে দিনের আলোটা আমার কাছে বেশি পছন্দ। এই কারণে কিন্তু সচরাচর দেখবা আমি কিন্তু পর্দাগুলো সরিয়ে রাখি। আর দিনের বেলা আমি জানালা লাগিয়ে রাখি। দেখা যায় বাইরে থেকে প্রচুর ধুলোবালি এসে ঘর বা ফার্নিচারগুলো প্রতিদিনই আর কি ঝাড়াঝাড়ি করতে হয়, ধুলোবালি পড়ে যায়। আর রাত্রের দিকে আমি আবার জানালা খুলে দিই। তো জানালাটা কিন্তু এই কারণে খুলে দিলাম যে ঘরে একটু হাওয়া বাতাস ঢুকুক, যেহেতু রাত্রের বৃষ্টি হয়েছিল। সকালের আবহাওয়াটা খুবই ঠান্ডা ঠান্ডা আর কি ভালো লাগছে। তো এখন নাস্তা খাওয়া শেষ। এরপরে ঘরের টুকিটাকি যা কাজকর্ম ছিল গুছিয়ে নিয়েছি। আর এখন প্রায় অলমোস্ট 11:15টার মতো বাজে। তো এখন ভাবলাম যে ফ্রিজ থেকে যা যা রান্না করব বের করে রাখি। তো দেখা যায় রান্না নিয়ে প্রতিদিনের একটা টেনশন লাগে যে কি রান্না করব, কারণ মেয়েরা তো মাংস ছাড়া খেতে চায় না। আর প্রতিদিন মাংস খেতে আবার আমার ভালো লাগে না। তো এই যে প্রথমে হাঁস যে আমি সেদিন কেটে রেখেছিলাম, হাঁসের প্যাকেটটা বের হয়েছে। তো ভাবলাম যে না, আজকে আর হাঁস রান্না করব না। তো আজকে আমি রান্না করব শিং মাছ। তেমন কিন্তু মাছ নেই আমার ফ্রিজে। এর আগে আমি নিশ্চয়ই বলেছিলাম, তোমরা শুনেছ। তো শুধু আছে মাছের মধ্যে ১ প্যাকেট রুই মাছ আর আছে চিংড়ি মাছ। তো শিং মাছ ছিল, শিং মাছটা বের করে নিলাম। আর আজকে রান্না করব করলা ভাজি। আর শিং মাছ দিয়ে কি রান্না করব দেখে একটু চিন্তা ভাবনা করে নিই। সাধারণত কিন্তু আমরা শিং মাছ হচ্ছে টমেটো আলু দিয়ে হালকা ঝোল করে খাই। আর ঘরে কচুর ছড়া ছিল, মানে আমরা গাঁঠি বলি। তো সেই গাঁঠি কেটে নিলাম। আমার বোন বলল যে গাঁঠি দিয়ে শিং মাছ খেতে নাকি ভালো লাগে। আমার বড় বোন খেয়েছিল। তো এখানে আমি এই যে শিং মাছ লবণ দিয়ে একটুখানি মেখে দিলাম। আমি কিন্তু আজকে ডিটেলস দেখাবো, শিং মাছ পরিষ্কার থেকে শুরু করে আমি গাঁঠি দিয়েও শিং মাছ রান্না করব, আর হচ্ছে টমেটো আলু দিয়েও শিং মাছটা রান্না করব। আমি অনেক ইউটিউবে অনেক ইউটিউবারকে দেখেছি, সবাই কিন্তু সমান না। আমি বলছি আগে বলে দিচ্ছি, কিছু কিছু ইউটিউবারকে দেখলাম তারা শিং মাছ কীভাবে রান্না করছে, আল্লাহ, মানে দেখে আমার শরীরটা একদম ঘিন ঘিন করছিল। জাস্ট লবণ দিয়ে মাছটাকে একটু মাখালো, এরপর ধুয়ে নিল, ধুয়ে সেই মাছটাকে তেলে ভেজে রান্না করলো। মানে কল্পনা করা যায় যে শিং মাছ ভালো মতন পরিষ্কার না করে একদম সাদা বানায় ফেলতে হয় শিং মাছ। মাগুর মাছ হচ্ছে এক কথা, মাগুর মাছ সাদা না করলে হয়, কিন্তু শিং মাছটাকে একদম সাদা ধবধবে বানায় এরপর রান্না করতে হয়। তবে আমি কিন্তু বাস্তবে কাউকে দেখি নাই এভাবে আর কি রান্না করতে। আমি জাস্ট ইউটিউবেই দেখেছি কয়েকজন ইউটিউবারকে এভাবে রান্না করার জন্য। আর আমি তোমাদের দেখাবো আমাদের বিক্রমপুরে কিভাবে শিং মাছ রান্না করে। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আমার কিন্তু সবজি কাটা থেকে সব কিছুই আর কি কমপ্লিট হয়ে গেছে। এই কারণে আমি চুলা আর কি খালি দিচ্ছি না, এক পদ করে বসিয়ে দিচ্ছি। আর তোমাদের বন্ধুরা একটা টিপস বলে দিচ্ছি, অনেকের ভাতের দেখবা ভাত রান্না করার পর না ভাতটা ঘামা ঘামা হয়। এর অন্যতম একটা কারণ থাকে, অনেক সময় চালের সমস্যার কারণে হয়। তবে ম্যাক্সিমাম দেখা যায় কি ভাতের হাড়ের কারণে কিন্তু ভাতটা আর কি একটু আঠালো হয় বা ভাতটা ঝরঝরে হয় না। তো তোমরা কি করতে পারো, যেমন যেটা আমি করি মাঝে মাঝে, ভাতের পাতিলটা ধুয়ে একদম লো আঁচে আমি প্রায় ১০ মিনিটের মতন পাতিলটাকে জ্বালিয়ে নিই। এতে করে কিন্তু ভাত রান্নার পরে ভাতটা একদম ঝরঝরে থাকে। আবার দেখা যায় যে যারা রোদ পাও তা তোমরা একদম রোদে রাখতে পারো পাতিল ধুয়ে, সেক্ষেত্রেও ভাত ঝরঝরে হয়।
তো আমার বাসায় তো গ্যাস নেই, গ্যাস খুবই কম। এই কারণেই আমি আর কি ইলেকট্রিক কেটেলে পানি গরম করে এরপর হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। আর দেখো ভাতটা কিন্তু সর্বোচ্চ 10 মিনিটও লাগে নাই, বলক আর চলে আসছে। আর এদিক দিয়ে এই যে আমি কচুর ছড়াটা একটুখানি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এরপর ভালো মতন কচলে কচলে ধুয়ে নিব। তো অনেকেই বলে যে কচুর ছড়া রান্না করার পরে গলা ধরে। তবে আমি যে প্রসেসে এখন রান্না করছি, তোমরা যদি এই প্রসেসে রান্না করে থাকো, আশা করছি তোমাদেরও গলা ধরবে না। তো আমি কিন্তু ওই যে বললাম প্রথমেই কচুর ছড়াটাকে ভালো মতন লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এরপর ভালো মতন একদম খেচে খেচে ধুয়েছি। সোজা কথা, কাপড় যেমন খাঁচে ঠিক সেভাবে খেচে খেচে ধুয়ে নিলাম 3-4 বার। এরপরে যে চুলার মধ্যে আমি পানি ফুটতে দিয়েছি, যখন পানিটা ফুটে উঠবে সে পর্যায়ে কিন্তু আমি কচুর ছড়াটা দিয়ে দিব। এরপরে একটা বলক চলে আসলে কিন্তু কচুর ছড়াটাকে আমি পানি ঝরিয়ে নিব। তবে পানি ঝরানোর পরে কিন্তু আমি আর কি ঠান্ডা পানি দিব না। ঠান্ডা পানি দিলে কি হয়, কচুর ছড়াটা না ঠটা লেগে যায়। এই কারণে আর কি জাস্ট পানিটা ঝরিয়ে রাখবো, কোনো আমি ঠান্ডা পানি দিব না। তোমরা দেখতে থাকো। আর এদিক দিয়ে আমি মাছটা এখন ঘষে নিব। মাছ পরিষ্কার করার জন্য আমি যেটা সবসময় ব্যবহার করি, একটা তারের স্তবা। আমি ইউটিউবে দেখেছি অনেকেই অনেকভাবে মাছ পরিষ্কার করে, কেউ বলে আটা দিয়ে, কেউ বলে পেঁপের খোসা বেটে, মানে এক একজনে এক একভাবে বলে। তবে একদম রিয়েলিটি যেটা আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মাকে, আমাদের গ্রামে না এক ধরনের পাতা পাওয়া যেত, টল্লা পাতা বলে। ওই পাতার উপরের অংশটা হচ্ছে মসৃণ, আর না উপরের অংশটা সম্ভবত মসৃণ বা নিচের অংশটা খসখসা, মানে দুইটার মধ্যে একটা হবে। না, ওপরের অংশটাই হচ্ছে মসৃণ আর নিচের অংশটা হচ্ছে খসখসা, মনে পড়ছে। তো ওই টল্লা পাতা এনে কি করতো, এভাবে শিং মাছগুলো ঘষতো, তো মাছগুলো একদম সাদা হয়ে যেত। যেহেতু আমরা ঢাকায় বসবাস করি, এখানে সচরাচর টল্লা পাতা পাওয়া যায় না। তবে আমি দেখেছি যেখানে একটুখানি ঘন বন জঙ্গল আছে সেখানে ওই পাতাটা পাওয়া যায়, কিন্তু এখন তো আমি হাতের কাছে পাচ্ছি না। এই কারণেই আমি কিন্তু এক্সট্রা একটা নতুন সোবা বের করে নিয়েছিলাম। আর মাছ ধোয়ার পরে কিন্তু এই সোবাটাকে আমি একদম গরম পানি দিয়ে ধুয়ে এরপর হচ্ছে পানি ঝরিয়ে এটা আমি আবার শুকনো জায়গায় তুলে রাখি। আর বন্ধুরা দেখো, কথার ফাঁকে আমি কিভাবে মাছগুলো পরিষ্কার করে নিলাম। একটা ফোঁটা ময়লা নেই, একদম কি সাদা হয়ে গেছে। তো আমরা কিন্তু এভাবে মাছটা ধুয়ে পরিষ্কার করি আর ছোট ছোট টুকরা করে কেটে নিই। তবে আমার মা, আমার বড় বোন এদের দেখি যে আস্ত মাছ থাকতে একটুখানি মাথা থেকে পেট পর্যন্ত চিড়ে নেয়, এরপর একটা রগ বের করে। কিন্তু আমি ওইভাবে রগটা আদৌ বের করতে পারি না। তো এই কারণে আমি কী করি, ছোট ছোট টুকরা করি, এরপর হচ্ছে আমি একটা কাঠির সাহায্যে রগগুলো বের করে নিই। তো অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলা মাছ থেকে রগ বের করে নিয়েছি। এরপরে আবার আমি একটুখানি লবণ মাখিয়ে রেখে দিব, এরপর কচলে কচলে ধুয়ে নিব। এতে করে মাছের যে একটা আর কি বিজল বিজল ভাব থাকে, এমনি তো বিজল ভাব নেই, যেহেতু ঘষার চোটে তো সাদাই হয়ে গেছে, আর বিজল আসবে কোত্থেকে। তারপরও আমি একটুখানি ভালো মতন ধুয়ে দিলাম। আর তারের সোবাটা কিন্তু আমি কখনোই আর কি আমার যে থালা বাসনের কাছে রাখি না। তোমরা দেখতেই পেলে আমি এটা একদম আমার যে মিটসেপ আছে থালা বাসন রাখার মিটসেপ, সেটার উপরের তাকে রেখে দিছি, যেন কারো হাত না পড়ে, কোনো খালার হাত বা আমার মেয়েদের হাত ওখানে যে যেন না পৌঁছায়। সোজা কথা একদম লুকায়িত মতো আমি রেখে দিচ্ছি। এই যে আমি এক হাতে কাজ করি, এক হাতে কাজ করে রেখে দিই। আর সোবাগুলো যে বললাম না আমি যে গরম পানি দিয়ে ধুই, তো প্রথমেই আমি গরম পানির মধ্যে আমার থালা বাসন ধোয়ার যে সোবাগুলো সেগুলো ধুয়ে নিলাম। এরপরে হচ্ছে যে সোবা দিয়ে আমি মাছটা ঘষেছি সেই সোবাটাও ধুয়ে নিলাম। তো অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। অনেকে আবার কি করে পাটার মধ্যে দিয়ে ঘষে, কিন্তু আসলে পাটায় ঘষলেও সচরাচর কিন্তু এমন পরিষ্কার হয় না। আর একটা মাছ ঘষতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, এর চেয়ে বেশি কিন্তু লাগে না। তো অনেকে আবার পাটায়ও ঘষে, তবে তারের সোবার উপরে মাছ ঘষার টেকনিক কিছুতেই হতে পারে না, যেটা আমার কাছে মনে হয়। তো মাছ ধোয়া তো শেষ, এরপর এখন আমি থালা বাসনগুলো যেটা নোংরা হয়েছে সেটা ধুয়ে নিলাম, কারণ জমিয়ে রাখলে দেখা যায় মাছ থেকে একটা গন্ধ বের হয়ে যায়। তো আমি বটিও সামনে দিয়ে ধুয়ে নিয়েছি, আর যে আমি মালসার মধ্যে মাছটা ধুয়েছি সেটাও ধুয়ে নিয়েছি। কচুর ছড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন প্রথমে আমি গাঁটের তরকারি বসিয়ে দেবো, মানে গাঁটি ছড়ার তরকারি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল, আর সেই সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 3 কি 4টা কাঁচামরিচ ফালি। আরও দিয়ে দিলাম, আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর হচ্ছে 1.5 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা। আমি তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি চাচ্ছি, কারণ গাঁঠির তরকারি একটুখানি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো স্বাদ মতন লবণ দিয়েছি। তো আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে মাছ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বেশি মাছ নিইনি, জাস্ট আমি 2টা মাছ নিয়েছি। তো মাছটা কষিয়ে আমি তুলে রাখলাম, কারণ এখন আমি তরকারিটা কষাবো। আর এই তরকারিতে দিয়ে যদি মাছটা কষাই, এই মাছ কিন্তু এমনিতেই নরম, তাহলে ভেঙে যাবে, মানে মাছের কোনো চিহ্নই থাকবে না যদি না তুলে রাখি।
আমার কিন্তু রান্না বাড়া মোটামুটি শেষ পর্যায়ে, যেমন ভাত রান্না হয়েছে, এরপর হচ্ছে করলা ভাজি রান্না হয়েছে, আর এই যে গাঠি কচুর তরকারি এটা রান্না হতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। যেহেতু তরকারিটা অলরেডি আমার কুক করা 90% কুক করা হয়ে গেছে, এরপরে মাছ সেদ্ধ করা হয়ে গেছে, সময় লাগবে না। তো আরেক চুলায় আমি শিং মাছ দিয়ে যে আলুর ঝোল রান্না করব, এই কারণে সেই চুলায় বসিয়ে দিলাম। আর দেখতেই পেলা আমি কি দিয়েছি ময় মশলা। এটা আসলে প্রতিদিন বলার মতো না, বলতে ভালোও লাগে না। এই একই দেখা যায় আদা রসুন জিরা বাটা, হলুদ বাটা মরিচ বাটা, তো এগুলো দিয়েই কিন্তু মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এরপরে আমি আলু আর মাছ একসাথে দিয়ে দিলাম। এটা কষানো হতে থাকুক। আর এদিক দিয়ে কিন্তু আমি গাঠির তরকারির মধ্যে পানি দিয়েছি 2 মগ পরিমাণ, বেশি একটা পানি দিলাম না। অলরেডি বললাম না যে তরকারি তো সিদ্ধ হয়ে গেছে, জাস্ট আমি শুধু বলক আসার জন্য আর মাছটা একটুখানি সিদ্ধ করার জন্য, মানে তরকারির সাথে মাছের ফ্লেভারটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়, এই কারণে আর কি ওই পরিমাণ পানি দিলাম। তো মাছগুলো দিয়ে দিলাম, এটা হতে থাকুক। একদম কমপ্লিট হওয়ার পরে তারপর তোমাদের দেখাবো তরকারির ফাইনাল লুক। আর এদিক দিয়ে আমার এই যে শিং আলু খুব ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি টমেটো দিলাম। আমি যদি প্রথমে টমেটো দিতাম মশলার সাথে, তাহলে কিন্তু টমেটো একটুও দেখা যেত না। এই কারণে আমি যখন কষানো শেষ হয়ে গেছে, তো এই পর্যায়ে টমেটো দিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। আর এক্ষেত্রেও পানি একটা বেশি লাগবে না, শুধু আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ততটুকুই দিলাম, কারণ বেশি একটা ঝোল রাখবো না। আর এদিক দিয়ে আমার গাঠের তরকারি কিন্তু হয়ে গেছে। আর নামানোর আগে এখন আমি একটুখানি জিরা গুঁড়া দিব, মানে জিরা টালা গুঁড়া দিব। এখানে আমি 1 চামচের মতন টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটুখানি আমি ধনে পাতা দিব, যেহেতু আমার কাছে ফ্রেশ ধনে পাতা আছে। যেমন শিং মাছের তরকারি, এরপর হচ্ছে ছোট মাছের তরকারি, এগুলো রান্না করতে কিন্তু অবশ্যই ধনে পাতা টমেটোর প্রয়োজন হয়, তবেই কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আমি একটুখানি ধনে পাতা দিয়েছি গাঠি কচুর তরকারির মধ্যে, আর বেশিরভাগ ধনে পাতাই আমি আর কি টমেটো আর আলুর যে ঝোল করলাম শিং মাছ দিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম। আর তরকারিটা নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। অবশ্য জিরা গুঁড়া এখানে না দিলেও হয়, যেহেতু ধনেপাতা দিয়েছি, তো আমার কাছে মনে হলো দিয়ে দিই। আর এই যে দেখো দুপুরের কাজকর্ম সেরে এরপর এখন আমি খেতে বসবো। প্রথমে কিন্তু আমি একটা প্লেটে ভাত নিয়েছিলাম, ভাত তরকারি নিয়েছিলাম। পরে ভাবলাম যে না, সবগুলো এক প্লেটেই নিয়ে নিই আর তরকারিগুলোও নিয়ে নিই, তাহলে তোমাদের দেখাতেও সুবিধা হবে আর আমারও আর কি খেতে সুবিধা হবে। এই কারণে আমি প্লেট থেকে এই যে এই লাঞ্চ যে প্লেটগুলো সেই প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই হচ্ছে বোম্বাই মরিচের আচার আমার বান্ধবী দিয়েছে। ওই যে বলেছিলাম না একটা ভিডিওতে যে ওদের গাছে 120টা বোম্বাই মরিচ হয়েছে, তো ওরা এনে এভাবে আচার করেছে। আর ওখান থেকেই আমি একটুখানি আনলাম, যদি ভালো লাগে পরবর্তী আমিও বানাবো। তো এই যে তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, মাশাআল্লাহ সবগুলো তরকারি ভালো হয়েছে। যেমন করলা ভাজি ভালো হয়েছে, তেমন তরকারিটা ভালো হয়েছে। খুব তৃপ্তি নিয়ে আমি দুপুরের লাঞ্চটা শেষ করলাম। এরপরে আমি একটু বের হয়েছি, কারণ আজ হচ্ছে রবিবার। বন্ধুরা, তোমাদের তো আমি বলি নাই, ইন্ট্রো দিইনি। আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে বিকেল 5টা। তো বের হয়েছি, মেলায় আসলাম, যেটা বলে সাপ্তাহিক মেলা। আর তোমাদের আমি প্রথমে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে টেবিল ক্লথ সেট। মূলত আমি এই সেটটা কেনার জন্যই গিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে আসতে বলেছিলাম আমার সাথে, সে আর আসে নাই। এই কারণে আমি একটুখানি ভিডিও করে নিলাম যে বাসায় গেলে তাকে দেখাবো। তবে এখন আমার টুকিটাকি কিছু জিনিস যদি পছন্দ হয় তাহলে নিব, নয়তো আর নিব না। মূলত আসছে শুধু ওই টেবিল ক্লথ সেটের জন্য। আর তোমাদের একটুখানি দেখাচ্ছি কি আছে। মেলার মধ্যে কিন্তু প্রচুর জিনিস ওঠে। তো আমার মনে হলো যে একটা হিজাব নেই নামাজের জন্য। এমনিতে দেখা যায় বাসায় 5-6টা হিজাব আছে, কিন্তু এই হিজাবগুলা একটু পাতলা। বেক্সি বয়েলেরও হিজাব আছে, তো এই হিজাবটা পছন্দ হলো, নিয়ে নিলাম। কেনাকাটা শেষ করে এখন আমি আর আমার 2 বোন মিলে ফুফাতো বোনের বাসায় আসলাম। আর ওনাদের বাসার কাছে একটা জাম্বুরা গাছ, ঢাকা শহরে জাম্বুরা গাছ কত সুন্দর। আর 2টা জাম্বুরাও ধরে আছে, এই কারণে একটুখানি ভিডিও করে নিলাম। আর আজকে মেলা থেকে কি কিনলাম এটা নিশ্চয়ই অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। আমরা বাসায় এসে পৌঁছেছি আর তখন মাগরিবের আজান দিয়েছে। জাস্ট 2 মিনিট কি 3 মিনিট পরে মাগরিবের আজান দিয়েছে। তো আমরা সবাই মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। এরপর বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তো হঠাৎ করে মনে হলো আমি তো একটুখানি ভিডিও শ্যুট করতেই পারি। আর আমার যে ফুফাতো বোন যে আছে ছোটটা, ও বলছে যে আপা আপনি ভিডিও করছেন না যে?
তো এই যে ভিডিও করছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, যে দেখো এক বালতি ভরে ওয়ান টাইম বক্স। এই বক্সগুলো কেন রাখে জানো? কারণ ওই যে তার একটা বোন আছে, তারপরে একটা ছেলের বউ আছে, এরা আবার একটু আর কি দূরে থাকে, বাসা থেকে 5 মিনিটের মতো সময় লাগে যেতে। তো ওদের আর কি খাবার টাবার দেওয়ার জন্য এই বক্সগুলো রাখি, তাও নাকি হয় না, আমার নাকি কিনতে হয়। তো ওটা দেখার পরে আমার কাছে একটু বেশ ভালোই লাগলো। যখন আর কি আমি বলছিলাম যে বাসায় বক্স রেখে থাকেই না, কীভাবে যেন বক্সগুলো সব আর কি বাইরে চলে যায়, আবার দেখা যায় নতুন করে বক্স কিনতে হয়। তখন আর কি আমার আপা আর কি দেখালো যে দেখো আমার বাসায় কতগুলো বক্স, তাও আর কি বক্সে খুলাইতে পারি না। তো যাই হোক, গল্প তো করছিলাম, আর এদিক দিয়ে গোলফিশ ছিল টেবিলের উপরে, গোলফিশ মাছগুলো একটুখানি ভিডিও করলাম। তারপরে আপা তো বিশাল আয়োজন করেছে, আমরা আসলে অনেকদিন পরে গেলাম, সবসময় কিন্তু যেতে বলি। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন ওমরা থেকে এসেছিলাম, ওটা কি ফেব্রুয়ারি মাসে, সেই ফেব্রুয়ারি মাসে আমাদের বাসায় গেছিলাম, আর এখন হচ্ছে অক্টোবর মাস, সেই অক্টোবর মাসে আসলাম, তাহলে কতদিন পরে বলো তো। তো সবাই মানে এত আনন্দ করছিলাম, এত হাসাহাসি করছিলাম যা বলার মতো না। তো আমি আমাদের অরিজিনাল যে আমরা বসে যে মজা করছিলাম, সেই ভিডিওগুলা বা সেই মুহূর্তগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। খায় না হয় না সারাদিনে আমার মতো দুনিয়ার চুকা লাগে, চুকা লাগে না খাই দেয় মিষ্টি হয়ে গেছে ঘরে, তো মনে হয় বলে ইয়াকি বলে আমার বড় ফ্যান, আমি কয় কি আপনার বড় ফ্যান জানেন, আপনার ডেলি ডেলি আপনার ভিডিও চেক করে, আপনার কিনলে ভিডিও দেন না। সত্যি আমি ওই দেখাইছে আপনি 4 মাস পরে যে ছাড়ছেন না কান্দি, আমি দেখতে দিচ্ছি সুলতান নাম কি আবার নতুন ব্লগ আছে, মানে ওর কাছে আমি দেখছি ওই সাবস্ক্রাইব করছে, আমি তো সব কিছু আমি ইউটিউবে থাকি, আমি বলি তো সংসার না তো এদিক দিয়ে আমাদের বাসার পুচকোটা সে ডান্স করছিল, আর আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই কারণে, কারণ কপিরাইট খাওয়ার কিন্তু একটা ভয় রয়ে যায়। তো আমরা বোনেরা মিলে অনেক আনন্দ মজা করছি। আর একটা কথা বলি, এর আগে অবশ্য বলেছিলাম, আমার 2 ফুফাতো বোন আর আমার বড় বোন, এরা হচ্ছে আপন 2 জা। তো মাঝে মাঝে আসা হয়, গল্প গুজব করা হয়। আর এই যে আপা তো আসার পরে আমাদের প্রথমে দিল, যেমন আমরাই নিয়েছিলাম, দেখলাম কি বয়ামে ভরা ছিল শিমের বিচি ভাজা। তো আপাকে বলি নাই, আমরা আর কি হাত দিয়ে বের করে খাওয়া শুরু করেছি। আসলে আপনজনের বাসায় আর লজ্জা কিসের। এরপরে তো আপা আর কি দোকান থেকে অনেক কিছু এনেছে, আমরা খেয়েছি। আর এই যে এখানে দেখো সবাই পাত দিছে, এমন পাত দিছে যে পাত দিয়ে সবাই নাকে কাপড় দিয়ে বসে আছে। তো এটা নিয়ে ভীষণ আমরা হাসাহাসি করছিলাম যে এরা সবাই গন্ধ পাচ্ছে, কিন্তু আমি কোনো গন্ধ পাচ্ছি না, কি অবস্থা বলো তো। তখন ওরা আবার বলছে যে তাহলে আপনিই পাত দিচ্ছেন যেহেতু গন্ধ পান না। আসলে হঠাৎ করে বাইরে থেকে একটা গন্ধ আসতেছিল, পাশের ফ্ল্যাটে বা হয়তোবা ছাদে কেউ আর কি পাখি পালে বা কুকুর বিড়াল পালে না, সেরকম ওরা বলতেছে মুরগির পটের গন্ধ আসতেছে। তো ওখান থেকে হঠাৎ করে গন্ধ বের হয়েছে, দেখো এখন আমরা সবাই হাসছি। আমরা এত হাসা মনে হয় বিগত 6 মাসে হাসি নেই। বোনেরা একসাথে মিললে যা হয়, দেখো আমরা মাত্র 5 বোন একসাথে হয়েছি, আর যদি খালাতো চাচাতো মামাতো ফুপাতো যদি আরও একসাথে হতাম, তাহলে কি অবস্থা হইতো বলো। তো খুব মজা করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, পেট একদম ভর্তি হয়ে গেছে। আপা আবার বলছিল যে রান্না করি, খিচুড়ি রান্না করি, একবারে খেয়ে যাবা। তো এখন প্রায় 10টা বেজে গেছে, 10টা বাজতে 5 মিনিট আর কি বাকি আছে। সময়টা খুব মানে মনে হয় যে তাড়াতাড়ি চলে গেল, অথচ কয়েক ঘন্টা হয়েছে আমরা বসে আছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর ভালো না লাগলেও বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো, আস্তে আস্তে ইনশাল্লাহ আর কি দেখতে দেখতে ভালো লেগে যাবে, এটা আশা করছি। আর তোমরা বন্ধুরা আজকে আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আগামীকাল ঠিক সকাল 10টায় আমার নতুন ভিডিও আসছে, তোমরা সবাই দেখে নিও কিন্তু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।